কবিতাটার নাম রক্তচিহ্ন। আমরা তখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মল্লিকা সোশিওলজি পড়ে। আমরা নারীবাদী বলে খ্যাপাতাম। মল্লিকা একদিন বলল, ঠিক আছে, কালকে তোমাদের একটা কবিতা শোনাব। সেই কবিতাটার প্রথম লাইন ছিল, পুরুষ, আমি তো কখনো তোমার বিরুদ্ধে হাত তুলিনি। এখান থেকে কবিতা নতুন একটা মাত্রা শুরু হলো। পুরুষ, আমি তো কখনো তোমার বিরুদ্ধে হাত তুলিনি। প্রথম যেদিন সীমন্ত চিরে রক্তচিহ্ন দিয়েছ, আমার সেদিন ব্যথা লেগেছিল। বলিনি, তোমাকে বলিনি। রুক্ষ মাটিতে ফোটে না গোলাপ, ময়ূর পেখম তোলে না, তবু চিরদিন বালুচর খুঁড়ে পানিও তুলেছি আমরা। ছেলে কোলে করে জোনাকি দেখেছি, চিনিয়েছি কাল পুরুষ। আমরা তো জানি পৃথিবী রমণী, আকাশ আদিম পুরুষ। তবে কেন তুমি আমার দু হাতে শেকল পরিয়ে রেখেছ? 1000 বছর ধরে কেন তুমি সূর্য দেখতে দাওনি? যে মাটিতে তুমি দাঁড়িয়ে রয়েছ, তার অপমান করো না। পুরুষ, আমি তো কখনো তোমার বিরুদ্ধে হাত তুলিনি। একটি 32 বছরের মেয়ে কলকাতায় দাঁড়িয়ে প্রশ্ন করছে কার্ল মার্কসকে, আপনি বলুন মার্কস, মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী হবে? এটা মনে হয় বিপ্লবীরা খুব ভালো চোখে নেননি। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই কবিতাটা প্রথম দিকে যখন লিখেছিল, তারপরে প্রায় সমস্ত জায়গাতেই এই কবিতাটা ওকে পড়তে হতো। অডিয়েন্স থেকে বলতো, মল্লিকা দিয়ে ওই কবিতাটা পড়ুন। কেননা এই কবিতাটার মধ্যে একটা পরিষ্কার সত্য উঠে এসেছিল যে গৃহশ্রমে মজুরি হয় না বলে মেয়েগুলি শুধু ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে, আর কমরেড শুধু যার হাতে কাস্তে হাতুড়ি, আপনাকে মানায় না এই অবিচার। ছড়া যে বানিয়েছিল, কাঁথা বুনেছিল, দ্রাবিড় যে মেয়ে এসে গম্বনা শুরু করেছিল আর্য পুরুষের ক্ষেতে, যে লালন করেছিল শিশু, সে যদি শ্রমিক নয়, শ্রম কাকে বলে? আপনি বলুন মার্কস, কে শ্রমিক, কে শ্রমিক নয়? নতুন যন্ত্রের যারা মাস মাইনের কারিগর, শুধু তারা শ্রম করে? শিল্পযুগ যাকে বস্তি উপহার দিল, সেই শ্রমিক গৃহিণী প্রতিদিন জল তোলে, ঘর মোছে, খাবার বানায়, হাড় ভাঙা খাটুনির শেষে রাত হলে ছেলেকে পিট্টি দিয়ে বসে বসে কাঁদে, সেও কি শ্রমিক নয়? আপনি বলুন মার্কস, শ্রম কাকে বলে? গৃহশ্রমে মজুরি হয় না বলে মেয়েগুলি শুধু ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে, আর কমরেড শুধু যার হাতে কাস্তে হাতুড়ি? আপনাকে মানায় না এই অবিচার। কখনো বিপ্লব হলে পৃথিবীতে স্বর্গরাজ্য হবে, শ্রেণীহীন রাষ্ট্রহীন আলো পৃথিবীর সেই দেশে। আপনি বলুন মার্কস, মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী হবে? এই একটা কবিতা যদি কোনো অনুষ্ঠানে মল্লিকা পড়ত, তো সবাই ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাতো। লোকে ধরেই নিয়েছিল যে সুবোধ রাত করে বাড়ি ফেরে, আর মল্লিকা তারই বিরুদ্ধে এই কবিতাটা লিখেছে। কিন্তু যারা ঘাড় ঘুরে তাকায় আমার দিকে, কবিতাটা তো আসলে তাদেরও বিরুদ্ধে, সেটা তাদের খেয়াল থাকে না। কবিতার শেষ দুটো লাইন মজা করে লিখেছিল যে পাখি এক, পাখি দুই, দুলে উঠে বলে, ওই তোর বর এলো রাজ্য জয় করে। পাখি এক, পাখি দুই। কংক্রিটের ঘরে এক পাখিলতা প্রহরী আমার।
সারাটা দুপুর একা, সন্ধে একা। ভাবি বয়ে যাব, ভাবি নষ্ট মেয়েদের মতো ইশারা ছড়িয়ে দেব জানলায়। রাত্রি 10টায় বাড়ি আসবে যে মানুষটা রাজ্য জয় করে, ভাবি তাকে শাস্তি দেব ফচকেমি করে। কাঁচের সম্ভ্রান্ত ঘরে ঢিল ছুঁড়ে মেরে সাজানো জীবনটাকে এলোমেলো করে ওকে বুঝিয়ে ছাড়ব, দেখো আমিও মানুষ, আমিও তরুণী আজও, আমারও জঙ্গল ভালো লাগে। পাখি এক, পাখি দুই, দুলে দুলে ঘণ্টা নেড়ে আমার মরণ জেদ হালকা করে দেয়। সকালে কলেজ এক বিশ্রী কাজ, ভাবি ছেড়ে দিয়ে গুজরাটি গ্রামে গিয়ে 1 মাস থাকি। কাঁচ ফুলে রং ফুলে রৌদ্রময় নকশার বিরাট চাদরে সাদা শাড়ি পরে আমি নেচে উঠতেই চারিদিকে ঘন হবে গাছ, দেবতারা ঝুঁকি মেরে বিস্ময়ে দেখবে রুইতন, হরতন, ইস্কাপন চিড়ে। পাখি এক, পাখি দুই, দুলে উঠে বলে হই তোর বর এলো রাজ্য জয় করে। কার্ল মার্কসকে যেরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল মল্লিকা, আর ফ্রয়েডকে তেমনিভাবেই, যদি চ্যালেঞ্জ নাও বলি, বলা যেতে পারে ফ্রয়েডের যে পেনিস এনভি যে তত্ত্ব কথাটা আছে, এখানে মল্লিকা সোশিওলজির ছাত্রী ছিল না, শুধু পড়াতো। এই পেনিস এনভি এই কনসেপ্টটাকে নতুন করে একটা ব্যাখ্যা দিতে চেয়েছিল কবিতায়। যদিও কবিতা ব্যাখ্যাতীত, তবু কবিতাটাকে শেষ পর্যন্ত কবিতাই হয়ে উঠতে হয়। পুরুষের দেহে এক বাড়তি প্রত্যঙ্গ দিয়েছে শাশ্বত শক্তি, পৃথিবীর মালিকানা তাকে। ফ্রয়েড বাবুর মতে ওটি নেই বলে নারী হীনমন্য থাকে, পায়ের তলায় থেকে ঈর্ষা করে পৌরুষের প্রতি। প্রকৃতি সদয় নয়, পুরুষ সদয় নয়, সন্তান সদয় নয়, মেয়েদের প্রতি শুধু ফ্রয়েড সদয়। এই দয়া কে চেয়েছে? চিত্রাঙ্গদা, জোন অফ আর্ক, সিমন দা বোভয়া, না শ্যামল দ্রৌপদী? পেনিস এনভি বলে একটি শব্দ পৃথিবীতে এনেছেন ফ্রয়েড সাহেব। ওই যে বাড়তি শুধু পুরুষের থাকে, হই নাকি মেয়েদের কমতি বানায়, তাই তারা শিশুকালে টলমল করে। বালিকা বয়সে তাই শিবলিঙ্গ আকন্দে সাজায়, খেলাঘর ভরে ওঠে পুতুলে ও বাসনকোসনে, কারণ সে নাকি তার মায়ের প্রতিভূ। অন্যদিকে রোহিতের জন্য থাকে শৌর্য প্রস্তুতি। জংলা সবুজ উর্দি মার্কিন সেনারা তার ঘরে ছোটায় মেশিন গান, ট্রারারা শব্দে সুগঠিত হয়ে ওঠে পুরুষের আক্রমণ। শানিত নখরে যদি গাল চিরে দেয়, দিদিমারা খুশি হয় বাড়তি বীরত্বে। ওই যে বাড়তিটুকু শরীরের ওই ছাড়পত্র, ওই তাকে পৃথিবীর মালিক বানাবে। রোহিত মালিক হবে কোন পৃথিবীর, যেখানে রোহিতা তার সহকারী অধমলিঙ্গ? ছুটন্ত ঘোড়ার পিঠে খোলা তলোয়ার বিশ্ববিজয়ে যাবে সম্রাট রোহিত, আর তাকে যুদ্ধ সাজ পরাবে তার মা, বোন, বউ। এই শুধু চেয়েছেন আপনি ফ্রয়েড। উল্টো দিক থেকে যদি ঘটকের পিঠে কোনো নারী যোদ্ধা আসে, সে কি অস্ত্র ফেলে দেবে ভীষ্মের মতন? নারীর বিরুদ্ধে আমি অস্ত্র ধরব না, অর্থাৎ নারীকে আমি দেব না অস্ত্রের অধিকার। এই লিঙ্গ রাজনীতি আদি পুরুষের। ফ্রয়েড আপনি নিজে বাড়তির দলে বলে ধরেই নিলেন মেয়েরা কমতি, তাই পুরুষের প্রতি তারা ঈর্ষাকাতর। আমার শৈশবে কোনো লিঙ্গ ঈর্ষা কখনো ছিল না। আত্মপরিচয়ে আমি সম্পূর্ণ ছিলাম, আজও আমি দ্বিধাহীন সম্পূর্ণ মানুষই। তৃতীয় বিশ্বের এক স্পর্শকাতর কালো মেয়ে আজ থেকে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কে অধম, কে উত্তম, বাড়তি কে, কমতি কোনটা, এই কূটতর্কের মীমাংসা করবার ভার আপনাকে কে দিয়েছে ফ্রয়েড সাহেব?
এই যে মা মা আমার আলো আঁধার, এই যে কবিতাটা, এটা আসলে মা যখন অসুখে আক্রান্ত হলেন তখন মল্লিকা পরপর কয়েকটা কবিতা লিখেছিল মাকে নিয়ে, যে মা আলো আর আঁধার আলাদা করতে পারতেন না। খুব মমতার সঙ্গে, মায়ার সঙ্গে মল্লিকা অনেকগুলো কবিতা লিখেছিল মাকে নিয়ে। তারই একটি মা আমার আলো আঁধার। মা আমার আলো আঁধার, মা আমার স্বপ্নে আঁকা, মা আমার মমতাময়, মা আমার ঘুমটা ঢাকা, মা আমার দিনাতি পাত, মা আমার রান্না বাড়ি, মা আমার চোখের ভাষা, লাল পাড় হলুদ শাড়ি, মা আমার কান্না ঘামের, মা আমার অশ্রুময়ী, মা আমার মাটির মেয়ে, মা আমার যুদ্ধজয়ী, মা আমার ভালো খারাপ, মা আমার অন্ধ আশা, মাকে ধরে আঁকড়ে আছি, মাগো মা বাংলা ভাষা। তখন কার্গিল যুদ্ধ শুরু হয়ে গেছে এবং তখন আমাদের যিনি রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে লেখা একটা চিঠি, যেন একটা মেয়ে, একটা সাধারণ মেয়ে, তিনি সেই প্রেসিডেন্টকে চিঠি লিখছেন। এবং সেই প্রেসিডেন্টকে, তিনি একজন পারমাণবিক রাষ্ট্রনায়ক। এই মেয়েটি কিন্তু প্রশ্ন করছে, যে কিনা যুদ্ধ চায় না, যে কিনা কার্গিল চায় না, সেই কুরুক্ষেত্র থেকে কার্গিল পর্যন্ত এই হাজার অবুঝ কন্যারা বলছে যুদ্ধ থামাও। যে মল্লিকা সম্ভবত বাংলা ভাষার সেই রকম একজন কবি, এই যুদ্ধ থামানোর জন্য যিনি সবচেয়ে বেশি কবিতা লিখেছেন। কিন্তু যুদ্ধ কবিতার কথা শোনে না, কবির কথা শোনে না কোনো দিন। পারমাণবিক রাষ্ট্রনায়ক, কেমন আছেন আপনি? পোখরান জুড়ে আগুন জ্বালান, আমরা বাতাসে তাপ নিই। যে মাটিতে এত আণবিক ছাই, সে মাটির মেয়ে সীতা। অস্ত্র থামাতে বলেছি রামকে, আমি হলকর্ষিতা। আমি মনোজিৎ, কপাল পুড়েছে স্বামী কার্গিলে যখনই। আমি সুভদ্রা, যুদ্ধে নিহত অভিমন্যুর জননী। চণ্ডাশোকের বৌদ্ধ ঘরণী, আর্তজনের শিবিরে ঘুরে কেঁদে মরি সেই কবে থেকে। একটু শান্তি দেবীরে, অস্ত্র থামাও, অস্ত্র থামাও, সিন্ধু বুড়ি বালাম। ফিরিয়ে নাও না পরমাণু বোমা, শ্রীমান এপিজে কালাম। যেসব মেয়ের স্বামী মারা গেছে, যুদ্ধে নিহত পুত্র, যাদের জীবন ছেয়ে আছে শোক, আকন্দ বিষধূত্র, তাদের সবার অশ্রু নদীর জলে অঞ্জলি তোমাকে। ধূপগুড়ি থেকে গুজরাট জুড়ে থামাও মানব বোমাকে। গ্রাম ভারতের পথে পথে আমি লক্ষ্মীবারের পাঁচালি। ওদেরকে যদি মারবি, তাহলে আমাকে কেন বাঁচালি? করজোরে চাই যুদ্ধবিরতি, আমার কথাটা শোন না। কুরুক্ষেত্র থেকে কার্গিল, আমি হাজার অবুঝ কন্যা। আমাদের জন্ম কথা হচ্ছে নারী জন্মের কথা, এবং মল্লিকা বারবার যেটা বলে এসেছে তার কবিতায়, তার গদ্যে, পুরুষ নয়, পুরুষের বিরুদ্ধে বলার কিছু নেই, পুরুষতন্ত্রের বিরুদ্ধে বলার, একটা সিস্টেমের বিরুদ্ধে বলার। এই সিস্টেমের বিরুদ্ধেই হচ্ছে
আমাদের জন্মকথা। দূর দেশ থেকে হেঁটে আসছিলাম, কোন ইতিহাস থেকে কবে যেন আমাদের জন্ম হয়েছিল। আমরা অর্থাৎ নারী, রমণী, মানবী। আমাদের জন্মকথা লেখাই হয়নি। ব্রহ্মা থেকে মনু, আর মনু থেকে মানব সন্তান। আশ্চর্য, এই ইতিহাসে কোনো নারী জন্ম নেই, যেন এমনি এমনি পুরুষেরা সব জন্মে গেল। মা নেই, মাতৃগর্ভের কোনো গল্প নেই, নেই তিল তিল করে বড় করে তোলা, নেই ছেলের অসুখে রাত জাগা, উদ্বেগ, মমতা। যেন মা বলে কারো উপস্থিতি ছাড়াই ব্রহ্মার পেট থেকে মনু জন্মালেন। এরকম অদ্ভুতের সৃষ্টিতত্ত্ব থেকে আমাদের মাতৃঘাতী সভ্যতার শুরু। আমাদের গর্ভজাত সন্তানেরা আজও মাতৃপরিচয়হীন। আমাদের চিরদুঃখী বছর বিয়নী মা, স্নেহ মা, ঘুঁটে কুড়ানি মা, আর অভাগা বাঁজা মা, নিহত ভ্রূণের মা ও হাসি খুশি ভিটামিন মা। আর আমাদের সদ্যজাত কন্যাগণ সকলেই পিতৃতন্ত্র নামে এক ইটের তলায় চাপা পড়া ঘাস হয়ে জুঝে চলেছি। মনে আছে ময়দানের বইমেলা, এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা, এবং সে রাত্রে এসে কবিতাটা লিখেছিল। শুভম, তোমাকে অনেক দিন পরে হঠাৎ দেখেছি বইমেলার মাঠে। গত জন্মের স্মৃতির মতন, ভুলে যাওয়া গানের মতন। ঠিক সেই মুখ, ঠিক সেই ভুরু, শুধুই ঈষৎ পাক ধরা চুল। চোখ মুখ নাক অল্প ফুলেছে, ঠোঁটের কোনায় দামি সিগারেট। শুভম, তুমি কি সত্যি শুভম? মনে পড়ে সেই কলেজ মাঠে দিনের পর দিন কাটত কিভাবে। সবুজ ঘাসের মধ্যেই ছিল অন্তবিহীন সোহাগ ঝগড়া। ক্রমশই যেন রাগ বাড়ছিল। তুমি চাইতে ছায়ার মতন তোমার সঙ্গে উঠব বসব। আমি ভাবতাম এতদিন ধরে যা কিছু শিখেছি সবই ফেল না, সব মুছে দেব তোমার জন্য। তুমি উত্তম ফ্যান, তাই আমি সৌমিত্রের ভক্ত হব না। তোমার গোষ্ঠী ইস্ট বেঙ্গল, আমি ভুলে যাব মোহনবাগান। তুমি সুচিত্রা, আমি কণিকার। তোমার কপিল, আমার তো সানি। তোমার স্বপ্নে বিপ্লব, তাই আমি ভোট দিতে যেতে পারবো না। এমন তরজা চলত দুজনে। তবু তোমার ঘামের গন্ধ, সস্তা তামাক, স্বপ্নের চোখ আমাকে টানত অবুঝ মায়ায়। আমার মতো জেদি মেয়েটিও তোমাকে টানত প্রতি সন্ধ্যায়, ফাঁকা ট্রাম আর গঙ্গার ঘাটে। তারপর তুমি কম্পিউটার শেখার জন্য জাপান চললে, আমিও পুনের ফিল্মি কোর্সে। প্রথম প্রথম খুব চিঠি লেখা, 7 দিনে লেখা 7টা চিঠি। ক্রমশ কমল চিঠির সংখ্যা। সপ্তাহে 1, মাসে 1টা, 9 মাসে 6 মাসে, একটা বছরে একটাও না, একটাও না। ডাক বাক্সের বুক খাঁ খাঁ করে। ভুলেই গেছি কতদিন হলো। তুমিও ভুলেছ ঠিক ততদিন। তারপর সেই পৌষের মাঠে হঠাৎ সেদিন বইমেলাতে দূরে ফেলে আসা গ্রামের মতো তোমার মুখটা দেখতে পেলাম। শুভম, তুমি কি সত্যি শুভম? এই কবিতাটায় যে একজন
অন্তজ মানে দলিত মহিলার কথা আছে, চলতি বাংলায় যাকে আমরা বলি ম্যাথরানী। এই কবিতাটায় তিন্নিকে সত্যিই যখন তুলে নিয়ে যাচ্ছিল, রাধা কিভাবে বাঁচায় তিন্নিকে, তার একটা ছোট্ট ন্যারেটিভ আছে এই কবিতাটার মধ্যে। প্রতিদিন ভোর হলেই পাড়ায় পশ্চিমা এক ম্যাথরানী আসে। নাম তার রাধা। পাড়ার লোকেরা যথানিয়মেই কোনোদিন তাকে নিয়ে মাথা ঘামায়নি। ম্যাথরানী যেরকম হয় সেরকমই ঝাঁটা ও বালতি নিয়ে রাঙা শাড়ি পরে প্রতিদিন সেও নোংরা তুলে নিয়ে যায়। যেভাবে জীবন তার কেটে যাচ্ছিল সেভাবেই কাটিয়েছে কয়েক হাজার। চ্যাটার্জি বাড়ির তিন্নি রোজকার মতো সেদিনও পড়তে যাচ্ছিল সেই ভোরের রাস্তায়। এমন সময় এসে দুটি লাল বাইক থামল। তিন্নির ওড়না ধরে টান দিল ওরা, হাত থেকে বইপত্র রাস্তায় ছড়ালো। তিন্নি চিৎকার করে উঠতেই ওরা বাইকে তোলার জন্য হাত ধরে টানতে লাগলো। রাস্তার ওপারে রাধা, দু চোখে স্ফুলিঙ্গ তার। মনে পড়ে গেল বাচপনে তাকেও শিকারীরা বলেছিল, এসে চল সালি। তিন্নিকে যখন ওরা বাইকে বসালো, রাধা ততক্ষণে ছুটে এসে ঝাঁটা মেরে ময়লা উপর করে ঢেলে দিল ওদের মাথায়। নোংরায় দুর্গন্ধে চোখ বন্ধ বাইকের। তিন্নিকে উদ্ধার করে ছুট দেয় রাধা। রাধাকে জড়িয়ে ধরে তিন্নি তার ঠাকুরকে মনে মনে বলে, বিদ্যে বুদ্ধি সব মিথ্যে, আমাকে রাধার মতো শক্তি দাও আগে, আমাকে রাধার মতো শক্তি দাও আগে। $40+ এই কবিতাটি মল্লিকা খুব মজা করে পড়ে শোনাতো আমাদের, আর পড়তে পড়তে ও নিজেই খুব মুচকি একটা হাসি দিত, এবং আমিও খুব মজা পেতাম যে ছেলের যখন প্রেমে পড়ার বয়স, তখন ছেলের মা কি করবে? ছেলের মা বুঝি প্রেম করতে পারে না? ছেলের মায়েরা কি প্রেম প্রণয় ভালোবাসা সমস্ত থেকে দূরে চলে যাবে? সত্যিই তো, মায়েরা কি মেয়ে নয়? মায়েরা কি নারী নয়? তারা কোথায় গিয়ে দাঁড়াবে? যদিও আমার মনের বয়স আমার থেকে 15 কম, রাস্তাঘাটে শপিং মলে কিংবা কোনো সিনেমা হল বন্ধুদের ছেলে মেয়ের সঙ্গে হঠাৎ দেখা হলে বুঝতে পারি বয়স এখন গড়িয়ে চলে ছলাচ্ছল। বৃষ্টি হলে আজও আমার হৃদয় জুড়ে গন্ধরাজ। হঠাৎ পথে দাঁড়িয়ে পড়ে ফুচকা খেতে দারুণ লোভ। ভিক্টোরিয়ার ফুচকাওয়ালা আজও বেশ চমৎকার। বয়স বাড়ছে তাতে আমার দুঃখ নেই, কোথায় ক্ষোভ? বয়স বাড়ছে তাই বলে কি ধূসর পাণ্ডুলিপি? আয়না জুড়ে ঝলসায় লাল কাঞ্চিপুরম শাড়ি। 40+ নতুন করে বাঁচার লড়াই শুরু। অধ্যাবসায় আর ওষুধে ম্যাজিক করতে পারি। পিপার সল্ট রং ধরেছে চুলের ফাঁকে আমার। চোখের নিচে নামছে রেখা গভীর চন্দ্রালোকে। তবে আমার অভিজ্ঞতা সোনার চেয়ে দামি। 40 পার হলে তবেই বুঝতে পারে লোকে। ইচ্ছে করে আরেকবার জীবন শুরু করি। টিনেজার ছাত্রীটির পাখনা ধার করে বলবো নাকি, আমাকে দাও তোমার যৌবন, যজাতি আমি যৌবনের তৃষ্ণা অন্তরে। কর্কট রোগ, শর্করা আর হাঁটুর ব্যথা সঙ্গী। বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। ছেলের আমার প্রেমে পড়ার বয়স হলো সবে, তাই বলে কি ছেলের মায়ের প্রেমে পড়া বারণ? কবিতাটার নাম মালতী জন্ম। আসলে মল্লিকা একটি 1200 লাইনের কবিতা লিখেছিল। সেই কবিতাটার নাম কথা মানবী, যেটি একটি গীতি কবিতা, একটি দীর্ঘ ইতিহাস গীতিকা। এই মালতী জন্ম কবিতাটা হচ্ছে একটা অংশ, একটা গোটা বই, একটাই কবিতা নিয়ে একটা গোটা বই কথা মানবী। তার একটা অংশ হচ্ছে মালতী মুদি। এই মালতী মুদি সংবাদের শিরোনামে উঠে আসে। একটা সাধারণ বাড়ির মেয়ে, গরিব বাড়ির মেয়ে,
সে কি করে উঠে দাঁড়ালো, সে কি করে প্রতিবাদ করল, যে মালতী গর্জে উঠেছিল, যে মালতী নিজে কঞ্চির মতো তেজি, ছিপছিপে, রাগী, একা একটা আগুন শলাকা। সেই হচ্ছে আমরা যে দুটো ভারতবর্ষের মধ্যে বাস করি, একটার নাম ভারত আর একটার নাম ইন্ডিয়া। এই ভারতের, গরিব ভারতের প্রতীক হচ্ছে মালতী মুদি। এই মালতী মুদিকে নিয়ে মল্লিকার অনেক স্বপ্ন ছিল। যখন একটি মেয়ের শরীরে নেমে আসে কালো রাক্ষস, মেয়েটি যখন একা, ভাঙচুর, একক রক্তক্ষরণ, নিজের স্বদেশে মেয়েটি যখন আক্রমণের শিকার, পার্টি তখন বলবে মেয়েটি দুশ্চরিত্র, ময়লা। অন্য দলটি অমনি বলবে মেয়েটি তাদের কর্মী। সংসদে ঝড়, চাপানুতর, সরাসরি সম্প্রচার। ধর্ষিতা মেয়ে ততদিনে একা, এক ঘরে কান্নায়। 2 নভেম্বর 90। ঘটনা একটু পাল্টে গেল। অভ্যেস মতো সন্ধেবেলায় বাবুটির চাই রক্ত গোলাপ, পাপড়ি মুচড়ে গোলাপ খাবেন। কিন্তু সেদিন রাতে এসেছিল গোলাপ নয়, সে মালতী মুদি, অগ্নিগর্ভ সে কন্যাটি। ঠিক করেছিল হার সইবে না। যেই না বাবুটি 1 পা 2 পা, ভেতরে ভেতরে শক্ত মালতী। যেই না বাবুটি শাড়ি ধরে টানে ধস্তাধস্তি, ধরা সে দেবে না। তবে রে খানকি, বাবুটি ঝাঁপায়, নখে দাঁতে রাগ, জিভ লক লক। আজ এসপার নয় ওসপার। মালতী খুলল কোমরের কষি। বাবুর বাসনা থর থর, যে এক ঝটকায় তার বুকে পেটে ছুরি বসিয়েছে আগুন মালতী। আজকে মালতী স্বয়ং দুর্গা। রাক্ষস মেরে এভাবেই মেয়ে বাঁচায় নিজেকে। মালতী মুদিকে বাঁচাতে আসে না রাজার কুমার। রূপসী ও রাক্ষসের গল্প এভাবেই পাল্টায়। মালতী একাই বাঁচতে শিখেছে, আগুনের মতো বাঁচা। কিভাবে বাঁচবে মালতী মুদিরা? যত হইচই আস্ফালনের, গোড়ায় গলদ। পার্টি, পুলিশ, স্বয়ংসেবক সকলেই কেনা। রাক্ষসবাবু সকলের প্রিয়। ওসি বললেন, ডায়েরি হবে না, তোরা বদমাস। ভদ্রলোকের নামে অপবাদ দেবার ধান্দা। তাছাড়া এটা তো ধর্ষণ নয়, সেসব তো কিছু হতেই দিলি না। এফআইআরের ওঠে না প্রশ্ন। এই সমাজে আদিবাসী ওরা মূল জনস্রোতে ঢুকতে পারে না, বুঝতে পারে না, পারে না বোঝাতে। তা বলে ওদের বলতে দেবে না? পুরুলিয়া থেকে শয়ে শয়ে লোক, শ্যাম বাংলার শ্যামল মানুষ পেছনে দাঁড়ালো, করলো ঘেরা থানার বাবুকে। এটা চলবে নি, মালতীর কথা লিখতে হবে, শাস্তি হবে কই বাবুটির। ঠিক আছে ঠিক আছে, এই লিখলাম, টিপছাপ দাও। এবার খুশি তো? যা তোরা বাড়ি যা, আমরা দেখছি। সরল জনতা গ্রামে ফিরে গেল। তারা জানল না ডায়েরির নামে হিজিবিজবিজ পুলিশের খাতা। জনতার গ্রামে বিজলি আসেনি, নলকূপ 1, কুঁয়ো 1টি। গাঁয়ের মেয়েরা জলের আশায়, কাঠের আশায়, প্রাণের তাগিদে ইট ভাটা যায়। কারখানা ঘরে, নার্সিংহোম ঝাড়পোছ করি। মেয়ে লোক বলে মজুরি অল্প, যদিও মরদে কাজ একই করে। সন্ধেবেলায় যে যার মালিক। টক ঝাল নুন মেয়েদের ত্বক, চেটেপুটে খায় তপ্ত পান্তা। ব্লাউজের ফাঁকে 5 টাকা গুজে বিলিতি মদের ফোয়ারা ছোটায়। ঘেন্না পিত্তি ভুলে আমরাও ছেলের ওষুধ কিনি সে টাকায়। 5 টাকা দিয়ে কেনা পাউরুটি মেলার মাতন আমাদের ঘরে। গোমড়া মরদ সেও 2টি খায়। ফিস্ট শুরু করে ছেলে মেয়ে সব। এভাবেই দিন চলে আমাদের, এভাবেই রাত রাক্ষসে খায়। হঠাৎ এমন কাণ্ড বাঁধালো ওই মালতীটা, হাবাকির বেটি। এখন সবাই অপযশ করে, মরদগুলো শুধু মধুরা। কি কাম করিস সন্ধ্যার পরে? ঝোপের মধ্যে কি করতে যাস? ইটভাটা বাবু সেদিন বলল, খুঁজো এখন চিত হয়ে সই। লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিয়েছে একখান মেয়ে, ধানি লঙ্কা সে। 7 দিন পরে কেয়া সিন হ্যায়।
পার্টি দাদারা হম্বিতম্বি। মালতীকে বল ডায়েরি তুলতে, এত হইচই শোর মাচানোর ফল ভালো নয় বলে দিচ্ছি রে। লাল নীল সাদা সবুজ পার্টি, সকলেই বলে ডায়েরি তুলে নে। মালতী একলা গোঁজ হয়ে থাকে। গায়ের সরল জনতা ক্রমশ ঝামেলা বাড়ছে দেখে চুপ যায়। তারাও ক্রমশ বলল, তুলে নে, অনেক হয়েছে, শান্তি আসুক। তাছাড়া মেয়েটা সুবিধের নয়, রাইটার্সের পিলার বলল। মালতী ভাঙবে, মচকাবে না, সেই তো বাঁশের কঞ্চি, সে তো আগুনের ইন্ধন। পিলার টিলার জ্বালিয়ে দেবে সে, নিজে জ্বলে পুড়ে মরবে। ডায়েরি তোলার উদ্যোগ নেই। দেখে সন্ত্রাস খনালো। একে টোপ ওকে টোপর পড়িয়ে পঞ্চায়েতের নেতারা মালতীকে জল অচল করল। ধোপানাপিতের হরতাল। কোন ঠাসা হয়ে মালতীর বাবা মেয়ের সঙ্গে ঝগড়া। তুই যত সব হল্লা আনিস, অনাছিষ্টির কাণ্ড। বাবুদের সাথে যুদ্ধ চলে না, ঘটে নেই এই বুদ্ধি। ডায়েরি তুলে নে, না হলে চলে যা, এই ঘরে তোর ঠাঁই নাই। মালতী একাই বাঁচতে চেয়েছে, মান সম্মানে বাঁচার জন্য। অস্ত্র নিয়েছে আঙুলে আদিবাসী মেয়ে। তার কথা কেউ শুনতে চায় না এদেশে। যে মাটিতে তার জন্ম হয়েছে, রাষ্ট্র সেখানে অন্ধ, পুলিশ অন্ধ, আইন অন্ধ, অন্ধ গাঁয়ের মানুষ। তাই বলে বাবা, সেও কি বোঝে না মালতীর প্রার্থনা? মালতী শুধুই বাঁচতে চেয়েছে, আগুনের মতো বাঁচা। কোনো কোনো মেয়ে স্বয়ং আগুন। গাঁয়ের মানুষ দেখল আগুন জ্বলছে, সেই আগুনের মধ্যে জ্বলছে মালতী, আগুন কন্যা। উল্টো রামায়ণ একটি অসম্পূর্ণ কবিতা। মল্লিকা যে শেষ খাতাটা পাওয়া যায়, তাতে মহাভারত নিয়ে নতুন করে কবিতা লেখার কথা ভাবছিল এবং তার একটা সূচিপত্র পর্যন্ত তৈরি করেছিল এবং প্রথম দুটো অংশ, মানে প্রথম দুটো কবিতা লিখেও ফেলেছিল। আর এই কবিতাটা উল্টো রামায়ণ তারই পাশে লেখা হয়েছিল। কবিতাটা সম্পূর্ণ করে যেতে পারিনি। আবার এও ঠিক, উল্টো রামায়ণের মধ্যে যে কথা আমরা শুনতে পাই, সেই কথা যেন কোনো একটা জায়গায় অসম্পূর্ণ হলেও আমরা জানি আসলে এটা সম্পূর্ণ। রাবণ জয়ের পর শভিনিস্ট রাম বললেন, এবার সাবান মেখে গঙ্গা জলে স্নান করো সীতা। রাক্ষসের ঘাম যদি লেগে থাকে তোমার শরীরে, চন্দ্রাহত আমাদের হানিমুন হবে রামতিতা। সীতা কিন্তু বললেন, আগে স্নানের কথা কেন? আগে তুমি দেখা দাও, আলিঙ্গন দাও হ্যান্ডসাম। তা হবে না, স্নান করে পট্টবস্ত্রে দিব্য অলঙ্কারে সাজিয়ে গুজিয়ে তাকে নিয়ে এসো, বললেন রাম। লোকে লোকারণ্য এই যুদ্ধভূমি দেখতে চাইছে। কার জন্য এই যুদ্ধ? কেমন সে জানকীর রূপ? সূর্য যাকে দেখেননি, সে নারীকে রাক্ষস দেখেছে। তাহলে কি নষ্ট মেয়ে? বাতাসে গুঞ্জন, চুপ চুপ। ছবিটা ধরুন যদি পাল্টে যায় 21 শতকে, শ্রী রামচন্দ্রকে যদি তুলে নেয় ডাকিনী রূপসী, বিলাস সজ্জায় গিয়ে যথেষ্ট মলেস্ট সহ্য করে শ্রীরামের বীর্যপাত ধরে যদি রমণী উপসী, সীতা বলবেন, স্বামী স্নান করে শুদ্ধ বস্ত্রে এসো, তোমার শুদ্ধতা চাই দেশবাসী, তার ক্ষমা চাও। যেরকম ক্ষমা ভিক্ষা করেছিল বিল ক্লিন্টন, সোনালী চুলের নারী শক্তিরূপা হিলারি বাঁচাও। যদি তুমি ভোট চাও, জনতার সমর্থন চাও, তোমার ঔরস যদি ছুঁয়ে থাকে কোনো মনিকাকে, বলো ভুল হয়েছিল, বলো আর কখনো হবে না। ডিএনএ টেস্টের আগে ঠিক করো ভোট দেবে কাকে। রাম বলে, সীতা কেন রাক্ষসের কোলে বসেছিলে? চান তো করেছ, তবু রাবণ রাবণ লাগে গন্ধ। সীতা বলে,
ওগো শুনছ, ও তোমার সন্দেহবাদী। রাবণের সঙ্গে আমি কিছুই করিনি ভালো মন্দ। তোমাকে হাতের কাছে পেয়ে তবে কি রাবণচন্দ্র আঙ্গুল চুষেছে শুধু এতদিন? বললেন রাম। ইতর লোকের মতো কথা বলে লোক হাসাচ্ছেন। অবলা লাজুক সীতা রাগে ঢিল ছড়ে ধুমধাম। তুমি যদি সতী হও, দিতে হবে আগুন পরীক্ষা। রাম বললেন, শোনো, আগুনে পড়ে না সতী নারী। আসলে আমাকে তুমি সে আগুনে পুড়িয়ে মারবে। তবে তাই হোক স্বামী, আগুন আমার ঘর বাড়ি। আগুন পুড়িয়ে দিল শস্য রাশি দিক দিগন্তর। দাও দাও পুড়ে গেল শত শত মেয়ের কপাল। পোড়া টায়ারের মতো সোহাগ রাতের গন্ধ ভাসে। সুখী গৃহকোণে ভাসে ডোমেস্টিক ভায়োলেন্স চাল। এখানে মল্লিকার কবিতা এবং শর্মিষ্ঠার আবৃত্তি, এটাই প্রধান বিষয়। শর্মিষ্ঠার অনুরোধে আমি এই কবিতাটা পড়ছি। তুমি গঙ্গার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু তোমার আঁচলে নদীর আত্মজীবনী লেখা রইল। বিছানার নিচ থেকে কয়েক লক্ষ কর্কট বিছানা সমেত তোমাকে তুলে নিয়ে চলেছে মহাকাশ জানে। মৃত্যুর কয়েক মিনিট আগে তাও তুমি কাজল পড়েছিলে। কাজল ও কান্নার মাঝখানে তোমার মুখে 1 চামচ জল। হ্যাঁ, আমি 1 চামচ জল হয়ে, 1 চামচ অন্তর্জলি হয়ে, 1 চামচ অঞ্জলি হয়ে তোমার ভেতরে একটা পূর্ণিমায় ভেসে যাওয়া বিমানবন্দরে আমি বসে থাকতে চেয়েছিলাম। আমি বলেছিলাম, এটা বিমানবন্দর নয়, এটা একটা গ্রাম, লোকে বিরোহী বলে ডাকে। এখানেই আমরা জীবনে প্রথম চুম্বন করেছিলাম। তুমি ছিলে চাবুকের মতো তেজি এবং শটান, বেতস পাতার মতো ফার্স্ট ইয়ার এবং সেন্সুয়াস কাঠবিড়ালি। বৃষ্টিতে ভিজলে তোমাকে আন্তিগণের মতো দেখাতো। আমি ছিলাম গাংচিল, 2 লাইন কাফকা পড়া অসংগঠিত আতেল। তুমি যমুনার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ। ডাক্তার তোমার হাতের শিরা খুঁজে পায়নি। দোষ তোমার নয়, ডাক্তারের। এতবার তোমার শরীর ফুটো করেছিল ওরা, ইরাকের মৃত্তিকাও অতবার ফুটো করেনি আমেরিকা। কিন্তু তোমার ধমনী আসলে একটা নদীর আত্মজীবনী। তুমি তিস্তার একটা ঢেউ ছেড়ে চলে যাচ্ছ। আমার মাছরাঙা সেই ঢেউয়ের ভেতর আটকে গেছে। সেই মাছরাঙা ঠোঁটে তোমার সংসার, যেখানে রোরো নিউক্লিয়ার না পড়ে পড়ছে 7টি তারার তিমির। কিন্তু আমি নদীর পলিমাটি মেখে হারে রে 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 একদিন শহরে ঢুকে পড়েছিলাম। কার্জন পার্কে শুয়ে কালপুরুষের সঙ্গে তর্ক করছি। এসে দাঁড়ালেন বাদশায়ন এবং নিটসে। কালপুরুষ বলল, নাও, 2 মহান খচ্চর এসে গেছে, যৌনতা এবং মৃত্যু। কে তোমাকে বেছে নেয় সেটাই তোমার সেমিফাইনাল। www.com। রাত 2টোর অ্যাম্বুলেন্সের ভেতর বসে আমি তোমার হাত ধরে বলেছিলাম, বলো কোথায় কষ্ট? তুমি বলেছিলে কৃষ্ণচূড়ায়, পারমাণবিক পলিমাটিতে। তোমার অসংখ্য জুঁই ফুলে জ্বালা করছে।
হাত থেকে এক টানে চ্যানেল খুলে ফেলে বললে, আমাকে বাঁচাও ভালোবাসা, আমি বাঁচতে চাই। পৃথিবীতে আমি একটু শিউলির গন্ধ পেতে পারি? আমার নাক থেকে রাইল টিউব সরিয়ে নাও। আমি বললাম, এটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এখানে কোনো শিউলি গাছ নেই। তুমি বললে, ছেলেটা কোথায় গেল, কার সঙ্গে গেল, ওকে একটু দেখো, রাত করে বাড়ি ফিরো না। নার্সিং হোমের বারান্দায় বসে আমি একা, একেবারে একা, দ্য এম্পায়ার অফ অল ম্যালেডিজ পড়ছিলাম। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ডাক্তার, তুমি ঠিক বলেছ, অন্ধকারে দাবা খেলছেন সারা পৃথিবীর অঙ্কোলজিস্ট। উল্টো দিকে অ্যান্টি চেম্বারে ড্রাগ মাফিয়ারা বসে আছে, মানুষের গভীরতম দুঃখ যাদের ব্যবসা। তুমি আমাকে বারবার বলতে, সিগারেট খেও না। আমি উড়িয়ে দিয়ে বলতাম, আমরা সবাই চিমনি সুইপার, আমরা কার্বনের সঙ্গে প্রণয় আর প্রণয়ের সঙ্গে মেটাস্টেটিস বহন করে চলেছি। কে একদিন রাস্তা থেকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসবে, তার আগে আজ এখনই আমি প্রজাপতিদের সঙ্গে দৌড়তে চাই। আজ এখনই মিলন করতে চাই, আশিরনখ মিলন। দেবতা না চড়ুই, কে দেখে ফেলল, কিচ্ছু যায় আসে না। মনে নেই আমরা একবার ভাঙা মসজিদে ঢুকেছিলাম, প্রচুর সাপের ভেতর আল্লাহ পা ছড়িয়ে বসে কাঁদছিলেন। বললেন, আয়, পৃথিবীতে যাদের কোনো জায়গা নেই, আমি তাদের জান্নাত এবং জাহানারার মাঝখানে একটা বিকেল বাঁচিয়ে রেখেছি ভালোবাসার জন্য। গাছ থেকে ছিঁড়ে আনা আপেলে কামড় দিবি বলে। তুমি তমসার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু তোমার আঁচল ধরে টানছে ছেলের উচ্চ মাধ্যমিক। ছেলে বলছে, মা, আমাকে কুজ্ঝটিকা বানান বলে দিয়ে যাও। আইসিইউতে কেউ কুজ্ঝটিকা বানান বলতে পারে না। ছেলের বাবা বসে আছে, মেডিকেল বোর্ড বসেছে 12 তলায়, যেন হাট বসেছে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। কে যেন বলল, আরে বেরিয়ে আসুন তো ফার্নেস থেকে, এরা পিঁপড়ে ধরতে পারে না, কর্কট ধরবে। একটা পান কৌড়ি ডুব দিচ্ছে গগন বাবুর পুকুরে। কেমোথেরাপির পর তোমাকে গোয়ায় নিয়ে গিয়েছিলাম। এক কোঙ্কনি কবিকে বললে, আমাকে পান কৌড়ি দেখাও। একটা পর্তুগিজ গ্রামে গিয়ে কি দেখেছিলে আমাকে বলনি। তুমি জল ঢাকার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ, যে বড় বড় টিপ পড়তে তারা গাইছে, আমার মুক্তি আলোয় আলোয়। তুমি সুবর্ণ রেখার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ, তোমার লিপস্টিক বলছে, আমাদের নিয়ে চলো আয়না। তুমি রোরো নামে একটা চাইবাসার নদী ছেড়ে চলে যাচ্ছ, সে বলছে, মা দাঁড়াও, স্কুল থেকে এক্ষুনি মার্কশিট তুলে আসছে। তুমি ভলগা নামে একটা নদীর অংশ ছেড়ে চলে যাচ্ছ, পারস্যের রানী আতোসা তোমাকে ডাকছে। পৃথিবীর সবচেয়ে গভীর স্তন ছিল রানী আতোসার, কাটা হয়েছিল খড়গ দিয়ে, কেটেছিল এক গ্রিক কৃতদাস। ইস্তানবুলের নদী বসফরাস ছেড়ে তুমি চলে যাচ্ছ, তোমার এক পা ইউরোপ, এক পা এশিয়া। তুমি জিপসিদের হাটে তেজপাতা মোড়ানো ওষুধ আনতে চলেছ, ইহুদি মেয়েরা তোমাকে নিয়ে গুহায় ঢুকে গেল। জিপসিরাই পৃথিবীতে প্রথম ব্যথার ওষুধ কুড়িয়ে পেয়েছে। তোমার বিশ্বাস ছিল শেষ ওষুধটাও ওরাও কুড়িয়ে আনবে। শেষ একটা ওষুধের জন্য গোটা মানব জাতি দাঁড়িয়ে আছে। যে সেটা কুড়িয়ে আনবে সে বলবে, দাঁড়াও, আমি একটা আগুনের মধ্যে দিয়ে আসছি, বাবাকে বারণ করো হাসপাতালে বসে রাত জাগতে। আমাকে যদি কোনো ম্যাটাডোর বা মার্সিডিজ ধাক্কা না মারে, ভোর হবার আগে আমি যে করে হোক শহরে ঢুকব।
এমন একটা অসুখ যার কোনো আমরা ওরা নেই। ভিখিরি এবং প্রেসিডেন্টকে একই ড্রাগ নিতে হবে। ডাক্তার, ভালো যদি নাই পারো, এত সূঁচ ফোটালে কেন? সূঁচগুলো একবার নিজের পশ্চাতে ঢুকিয়ে দেখলে হতো না? তুমি গঙ্গার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ, সত্যি চলে যাচ্ছ। রোড়ো তোমার আঁচল ধরে আছে, আমি তোমার রোদ্দুর। তুমি গঙ্গার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ, সত্যি চলে যাচ্ছ। রোড়ো তোমার আঁচল ধরে আছে, আর আমি তোমার রোদ্দুর।